বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা 2021 সনের এইচএসসি পরীক্ষার্থী, বিজ্ঞান বিভাগের, তাদেরকে স্বাগত জানাই। আমার ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ বজলুল হক, প্রভাষক পদার্থবিজ্ঞান, আহমদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যেই তোমরা পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্ট 1 এবং 2 তোমাদের হাতে পৌঁছেছে। তারই আলোকে আমি তোমাদের সাথে অ্যাসাইনমেন্ট 1 সংক্রান্ত আলোচনা করব। অ্যাসাইনমেন্ট 1 মূলত পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সাথে সংশ্লিষ্ট এবং ভেক্টর সংক্রান্ত। তাইলে এই ভেক্টর সংক্রান্ত আলোচনা তোমাদের সাথে আমি পূর্বে অনেকগুলি ক্লাস নিয়েছি। তোমরা যারা অ্যাসাইনমেন্ট পেয়েছ এবং সেটাকে ভালো করে পড়ে এবং তার উত্তরগুলি লেখার চেষ্টা করলে বুঝতে পারবে যে এটা খুব কঠিন নয়। পূর্ববর্তী আলোচনার আলোকেই তোমাদের এই অ্যাসাইনমেন্টের উত্তর প্রদান করা যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অ্যাসাইনমেন্টটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদের লেখার চেষ্টা করবে, কারণ এটার উপর তোমাদের রেজাল্ট নির্ভরশীল। ওই জন্য তোমাদের অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠায় যে বিষয়গুলি আছে সেগুলি যথাযথভাবে পূরণ করবে এবং অ্যাসাইনমেন্টের বিষয়বস্তুর আলোকে এবং রুব্রিক্স, যেটা মূল্যায়নের যে নির্দেশিকা, তার আলোকে উত্তরগুলি প্রদান করার চেষ্টা করবে। তাইলে তোমরা ভালো করতে পারবে। সুতরাং তোমরা এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখবে। তোমাদের যে প্রথম যে অ্যাসাইনমেন্ট 1, সেখানে যে বিষয়টা আছে তোমরা ইতিমধ্যেই দেখেছ যে একটি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর চিন্তা করে প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে 2টি বিন্দু যথাক্রমে P3 -4 5 ও Q2 -1 1 P ও Q বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে P এবং Q দ্বারা নির্দেশ করো। এটুকু বলার পর তোমাদের কতে বলা আছে P বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করো এবং PQর এর সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করো। তাহলে এই যে বিষয়টা, এখানে একটা প্রসঙ্গ কাঠামো নিয়ে 2টা বিন্দু দেওয়া আছে। প্রথম অংশে বলা আছে যে P বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করো।
তা আমরা যদি ধরি এক্স এবং ওয়াই একটি প্রসঙ্গকাঠ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এখানে যদিও সেটা আমরা এখানে ওইভাবে দেখাচ্ছি না, যে এটা যদি আমরা একটা প্রসঙ্গ কাঠামো নির্ভর করি তাহলে ও তার মূল বিন্দু, এখানে পি একটা বিন্দু যার স্থানাঙ্ক দেওয়া আছে 3 - 5 4, 3 - 5 4 এরকম বিন্দুটি দেওয়া আছে। তাহলে আমরা পি বিন্দুর অবস্থান ভেক্টর যদি নির্ণয় করতে চাই, তাহলে এটা মূল বিন্দু থেকে এই পি বিন্দু পর্যন্ত যদি আমরা একটা ভেক্টরকে দিয়ে নির্দেশ করি, তাহলে সেটা পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে। তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টরটা হলো এখানে ওপি। পি বিন্দুর অবস্থান ভেক্টরটাকে আমরা নির্দেশ করতে পারি এই ওপির সাহায্যে। এটা হলো পি ভেক্টর। তাহলে চিত্রে এই প্রসঙ্গ কাঠামোতে বিন্দুটা দিয়ে এভাবে যদি আমরা নির্দেশ করতে পারি, তাহলে এখানে লিখতে পারি যে পি বিন্দুর অবস্থান মূল বিন্দুর সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর মূল বিন্দু ও এর সাপেক্ষে, অথবা ও না বললে হবে সাপেক্ষে পি এর অবস্থান ভেক্টর ওপি ইকুয়াল টু পি ভেক্টর ওপি ইকুয়াল টু পি ভেক্টর, আমরা এটা এইভাবে লিখতে পারি। তাহলে ওপি ইকুয়াল টু পি ভেক্টর। এখন এই যে পি ভেক্টর, এটাকে আমরা এখানে যেহেতু স্থানাঙ্ক দেওয়া আছে, এই মানটা দিয়ে লিখতে পারি 3i - 5j + 4k। তাহলে এই হলো অবস্থান ভেক্টর, পি বিন্দুর অবস্থান ভেক্টর ওপি ইকুয়াল টু পি ভেক্টর ইকুয়াল টু 3i - 5j + 4k। এইটুকুই একটা অংশ। তারপরে বলা হলো যে পি কিউ ভেক্টরের সমান্তরাল একটি একক ভেক্টর নির্ণয় করার জন্য। তাহলে এখানে আমরা মূল বিন্দুটা হলো ও, এই মূল বিন্দুর ও এর সাপেক্ষে পি এর অবস্থান ভেক্টর আমরা পেয়েছি পি ইকুয়াল টু ওপি ইকুয়াল টু পি। এইটুকু গেল একটা অংশের উত্তর। এখন পরবর্তী যে অংশ, পিও পি কিউ ভেক্টরের সমান্তরাল একটি ভেক্টর নির্ণয় করার জন্য, তাহলে এখানে আমাদের আরেকটা চিত্র অঙ্কন করতে হবে। এই চিত্রটা পূর্বের, এখন আমরা আরেকটা চিত্র অঙ্কন করছি, সেটা হলো এখানে আরেকটা চিত্র এরকম দেখাতে হবে। কিউর যে স্থানাঙ্কটা আছে সেটা আমরা এখানে লিখে নিব 2 - 1 1, 2 - 1 1, এই কিউ। তাহলে এটা হলো কিউ ভেক্টর, এই ও কিউ দিয়ে এখানে কিউ ভেক্টর। এখন পি কিউ যদি আমাদের নির্ণয় করতে হয়, তাহলে পি থেকে কিউর দিকে একটা ভেক্টর আসবে, এই পি কিউ হলো একটা ভেক্টর। তাহলে এখানে আমরা পূর্বের মতন লিখব মূল বিন্দু ও এর সাপেক্ষে, এখানে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু ও, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু ও, তাহলে মূল বিন্দু ও, তাহলে ও এর সাপেক্ষে পি এর অবস্থান ভেক্টর ওপি
ইকুয়াল টু পি ইকুয়াল টু আমরা লিখতে পারি 3i মাইনাস 5j প্লাস 4k। এরকম ও এর সাপেক্ষে কিউ এর অবস্থান ভেক্টর ও কিউ ইকুয়াল টু কিউ ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি 2i মাইনাস জে প্লাস কে। এই দুইটা অবস্থান ভেক্টর হয়ে গেল। এখন আমাদের যে পি কিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে পি কিউ ভেক্টরটা লিখতে হবে। তাহলে অতএব পি কিউ ভেক্টর সমান ও কিউ ভেক্টর বিয়োগ হলো ওপি ভেক্টর। তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ও কিউর পরিবর্তে কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। তাহলে পি কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টরের মান হলো 3i 5j প্লাস 4k। তাহলে আমরা একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর যখন পি কিউ থেকে যখন পি বিয়োগ করতে পারছি তখন আমরা পি কিউ নির্ণয় করতে পারি। তাহলে এই বিষয়টুকু তোমরা এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমাদের এখানে যে পি কিউ ভেক্টর সমান আমরা তাইলে কি পাইতে পারি ভা পি কিউ ভেক্টর সমান 2i মাইনাস জে প্লাস কে মাইনাস 3i প্লাস 5j মাইনাস 4k। তোমরা এগুলি করেছ, একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর বিয়োগ করলে কিভাবে করা যায়। তাহলে দেখা যাবে যে 2i মাইনাস 3i, তাহলে এখানে থাকলো মাইনাস i থেকে গেল মাইনাস জে প্লাস 5j, তাহলে এখানে 4j থেকে গেল প্লাস কে মাইনাস 4k, তাহলে মাইনাস 3k থেকে গেল। তাহলে বা পি কিউ ভেক্টর সমান আমরা বলতে পারি মাইনাস i প্লাস 4j মাইনাস 3k। এইটুকু আমরা পেয়ে গেছি পি কিউ ভেক্টর সমান যে মাইনাস i প্লাস 3j মাইনাস 4k। এটুকু আমরা লিখতে পারি। তাহলে 3i এখানে 2i মাইনাস জে প্লাস কে, আর আমরা লিখতে পারি 3i মাইনাস 4j 3i মাইনাস 4j প্লাস 5k 3i মাইনাস 4j প্লাস 5k। এটা যে কোনো তুমি স্থানাঙ্কের উপর নির্ভর করবে যে ভেক্টরটা কি। তাহলে এখানে 3 মাইনাস 4 5, তাহলে এখানে মাইনাস 3i প্লাস 4j মাইনাস 5k। এটার রেজাল্টটা দেখো কি দাঁড়ায়, মাইনাস i তারপরে প্লাস 3j মাইনাস 4k। তাহলে এরকম একটা ভেক্টর আমরা এখানে পেয়ে যাই। পি কিউ ভেক্টর সমান এই ও কিউ মাইনাস ও পি ভেক্টর, দ্যাট ইজ কিউ মাইনাস পি ভেক্টর। এরকম আমরা যে কোনো ভেক্টরের
স্থানাঙ্ক দিয়ে আমরা সেই ভেক্টরটাকে আমরা লিখতে পারি। যখনই স্থানাঙ্ক পরিবর্তন হবে ভেক্টরটা পরিবর্তন হয়ে যাবে। যে এখানে 3 -4 5 থাকলে ভেক্টরটা হলো 3i - 4j + 5k। আর যদি এখানে যদি আমি স্থানাঙ্কটা পরিবর্তন করে দেই যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেটওয়ার্কের সমস্যার কারণে ক্লাসে বিঘ্ন ঘটছে। এই বিষয়টার জন্য আমি দুঃখিত, কারণ নেটওয়ার্ক অনেক সময়ই থাকছে না, ফলে তোমাদের সাথে ধারাবাহিক নিয়মে ক্লাস করাটা সমস্যা হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা পেলাম যে এখানে এই পি কিউ ভেক্টরটা পেয়ে গেলাম। তাহলে পি কিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে বলছে। তাহলে তোমরা জানো যে সমান্তরাল একক ভেক্টর কি? একটা ভেক্টরকে সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাকেই বলা হবে সমান্তরাল একক ভেক্টর। তাহলে আমরা লিখব পি কিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর সমান পি কিউ ভেক্টর ডিভাইডেড বাই পি কিউ ভেক্টরের মান। এটা আমাদের জানা আছে যে এটা আমরা জানি পি কিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর সমান ওই ভেক্টরটাকে যে কোনো ভেক্টরের মান দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হবে সমান্তরাল একক ভেক্টর। তাহলে এখানে দেখো পি কিউ ভেক্টর সমান হলো আমরা লাস্ট অফ অল যেটা পেয়েছি -i + 3j - 4k -i + 3j - 4k। আমরা পি কিউ ভেক্টরটাকে এটা পেয়েছি -i + 3j - 4k। অতএব পি কিউ ভেক্টরের সমান্তরাল ভেক্টরের আগে আমরা পি কিউ ভেক্টরের মান নির্ণয় করি। আমরা জানি যে কোনো ভেক্টরের মান নির্ণয় করার জন্য এখানে প্লাস অর মাইনাস চিহ্ন দিয়ে আমরা তার উপাংশগুলিকে বর্গ যদি করি তাহলে আমরা লিখতে পারি এই মানটা পাওয়া যাবে। তাহলে এখানে 1 + 9 + 16 প্লাস অর মাইনাস √26। এইটুকু আমরা মান পেয়ে গেলাম, পি কিউ ভেক্টরের মান পেয়ে গেলাম। এখন আমরা এই মানটা যখন বসিয়ে দিব, অতএব এই সমান্তরাল একক ভেক্টর সমান পি কিউ এর সমান্তরাল একক ভেক্টর সমান এই পি কিউ ভেক্টর -i + 3j - 4k -i + 3j - 4k ডিভাইডেড বাই এটার মান হলো প্লাস অর মাইনাস √26। তাহলে এই রেজাল্টটুকু লিখতে পারলেই তোমাদের কি হয়ে গেল যে এটার তোমার পি কিউ এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করা হয়ে গেল। তাহলে এইভাবে আমরা পি কিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে পারি। তাহলে লিখতে পারি নির্ণয় একক ভেক্টর। হ্যাঁ, এটা নির্ণয় একক ভেক্টর -i + 3j - 4k প্লাস অর মাইনাস
√26। তাহলে এই মানটা আমরা পেয়ে গেলাম। এখন ক অংশটা এভাবে লেখা হয়ে যাবে। তারপরে আমরা খ অংশে আসি, যে পি কিউ এর ভেক্টরদ্বয়ের দুইটা ত্রিভুজের সন্নিহিত বাহু নির্দেশ করলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। বলা হলো খ অংশে পি ও কিউ ভেক্টরের একটি ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে পি কিউ ভেক্টরের যদি একটি ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে ওই বাহুর ক্ষেত্রফল হবে, ওই ত্রিভুজের ক্ষেত্রফল হবে বাহু দ্বয়ের কস গুণের অর্ধেকাংশ। তাহলে আমরা লিখতে পারি খতে দেওয়া আছে বা উদ্দীপক অনুসারে সেটাও লেখা যায়, দেওয়া আছেও লেখা যাবে, উদ্দীপক অনুসারেও লেখা যাবে, যে পি ভেক্টর সমান আমরা কত থেকে যেটা পেয়েছি 3i - 4j + 5k, 3i - 4j + 5k, এবং কিউ ভেক্টর ইকুয়াল টু 2i - j + k, 2i - j + k। এই দুইটা ভেক্টর দেওয়া আছে এত। পি এবং কিউ ভেক্টর পি এবং কিউ ভেক্টর একটি ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু নির্দেশ করে, দুইটি সন্নিহিত বাহু নির্দেশ করায় ত্রিভুজটির ক্ষেত্রফল হবে হাফ পি কিউ ক্রস, ক্ষেত্রফল হবে এত। ক্ষেত্রফল হবে যে এই ক্রস গুণনের অর্ধেক, হাফ পি ক্রস কিউ, এই মানের অর্ধেক হবে, ক্ষেত্রফল হবে এত। তাহলে এটা যদি আমরা ক্ষেত্রফল লিখতে পারি, তাহলে কারণ পি কিউর কস গুণনের অর্ধেক মান হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখানে আমরা প্রথমে পি ক্রস কিউ নির্ণয় করে নেই। পি ক্রস কিউ সমান কি হবে, i j k px py pz qx qy qz। তোমরা এই বিষয়টা জানো যে ক্রস প্রোডাক্টের সাহায্যে আমরা একটা নির্দিষ্ট সূত্রের মাধ্যমে আমরা করি। তাহলে পি ক্রস কিউ ইকুয়াল টু i j k দিয়ে আমরা উপাংশগুলি মান দিয়ে এখানে আমরা এটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি।
তাহলে এখানে দেখো এটার পরিবর্তে আমরা এখন যে ফলাফলটা পাবো প্রথমেই আমরা লিখে নেব তার পরিবর্তে আমরা কি পাই আই জে কে এখন পি এক্স পি ওয়াই 3 -4 5 তারপরে 2 -1 1 2i মাইনাস জে মাইনাস প্লাস কে তাহলে 2 -1 1 এটুকু আমরা পেয়ে গেলাম পি ক্রস কিউ ইকুয়াল টু। এখন আমাদের মানটা দেখাতে হবে। আমি কিছু অংশ মুছে ফেলছি, দেখো তোমরা এই বিষয়গুলি তাহলে পি কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি আই যখন নিয়ে যাব এই তোমরা তো এই গুণটা নিজেরা পারো, এখানে 4 × 1 -4 আবার 5 × -1 -5টা হয়ে যাবে তখন +5 এরকম প্লাস জে ইন্টু বিপরীত ক্রমে গুণ 2 × 5 হয়ে যাবে 10 আবার 1 × 3 হয়ে যাবে -3 তারপরে প্লাস কে দিয়ে হবে এই 3 × -1 -3 আবার 2 × -4 -8টা হয়ে যাবে +8 এরকম একটা রেজাল্ট পাবো। তাইলে আমরা এখানে কি পাই দেখি, এখানে আই পাওয়া গেল আর এখানে পাওয়া গেল 7j, এখানে পাওয়া গেল +5k। তাহলে এখানে বা পি ক্রস কিউ ভেক্টর ইকুয়াল টু আমরা এত পেয়ে গেলাম। এখন এই ভেক্টরের মান নির্ণয় করতে হবে যে অতএব পি ক্রস কিউ ইকুয়াল টু √1 + 7 এর বর্গ প্লাস 5 এর বর্গ, কেমন এরকম একটা মান পাওয়া যায়। তাহলে আমরা এখানে ফলাফলটা তোমরা তো ক্যালকুলেটরের সাহায্যে করবে, এই 49 + 25 তার মানে √75 √75 এটাকে আমরা লিখতে পারি √25 × 3 5 √3 লেখা যাবে। তাহলে পি ক্রস কিউ এর মানটা আসলে তো তোমরা এই মান নির্ণয় করা জানো, জাস্ট এই ফরম্যাটে লিখতে হবে। লেখার পর এখন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের দিকে চলে আসি। অতএব নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল সমান ½ × 5 √3। এখানে ধনাত্মক মান গ্রহণ করে, যেহেতু ক্ষেত্রফল এখানে ঋণাত্মক হবে না, ধনাত্মক মান গ্রহণ করে। কারণ যে কোনো ভেক্টরের মান যখন আমরা নির্ণয় করি তখন এটা প্লাস অর মাইনাস হতে পারে। তাহলে এখানে যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করছি এখানে আমরা ধনাত্মক মানটা গ্রহণ করব। তারপরে এটার ফলাফল আমরা পেয়ে যাব যে 5 √3 × ½ তাহলে এটাকে তোমরা যদি এই ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করো তো তবে একটা ফল পেয়ে যাবা 4.3301, দ্যাট ইজ 4.33 এত বর্গ একক। যেহেতু এখানে কোনো একক দেওয়া নেই, তাহলে এটা কি হবে, ক্ষেত্রফল সবসময় যে কোনো বর্গ একক, স্কোয়ার সেন্টিমিটার, স্কোয়ার মিটার, তাহলে এই জন্য আমরা লিখছি এত বর্গ একক।
তাহলে এইভাবে আমরা খ অংশের যে উত্তর বা সমাধান এভাবে আমরা করতে পারি। কেমন? তা শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। তার পরবর্তী সময় এখানে আরেকটা বিষয় আছে যে গ অংশের ক্ষেত্রে দেখো একটা ঘনক দেওয়া আছে। গণকের সামান্তরিক ঘন সামান্তরিক দেওয়া আছে, যে ঘন সামান্তরিকের তিনটি বাহুর নির্দেশ করে পি কিউ আর এরকম তিনটা ভেক্টরের সাহায্যে। তাহলে সেই সামান্তরিকটার আয়তন নির্ণয় করতে হবে। তাহলে এখানে চিত্রে যে বিষয়টা দেওয়া আছে সেটা খুবই জটিল নয়। আমরা যদি একটা সামান্তরিক যেটা দেওয়া আছে সেটাকে যদি আমরা ড্র করি, জাস্ট এই আকৃতির একটা সামান্তরিক দেওয়া আছে এবং সেই ক্ষেত্রে ও এ বি সি, তারপরে বলা আছে ও এ বি সি ডি ই এফ জি, এইটুকু এরকম একটা সামান্তরিক দেওয়া আছে এবং এখানে একটা উচ্চতা দেওয়া আছে। আমরা যদি এখান থেকে একটা লম্ব টানি, এরকম এইটুকুর মান দেওয়া আছে, এই উচ্চতা, এরকম একটি চিত্র দেওয়া আছে। এটা ঘন সামান্তরিক। তাহলে এই সামান্তরিকের আয়তন নির্ণয় করার জন্য এখানে আমাদের যে বিষয়গুলি দেখো, ও এ বি সি ডি ই এফ জি, এই ঘনক আয়তনের এটার চিত্রটা তোমরা এরকম ড্র করে নিতে পারো। তার পরবর্তী সময় আমি পরবর্তী অংশে চলে যাচ্ছি এই গড় জন্য। সিম্পল একটা চিত্র এখানে বলা হলো যে পি কিউ আর তিনটা ভেক্টর। তাহলে প্রসঙ্গ কাঠামোতে অপর একটা ভেক্টর আর। তাহলে আমরা এই ক থেকে পাই ভেক্টর পি ইকুয়াল টু vector p equal to 3i minus 4j plus 5k, 3i minus 4j plus 5k। vector q equal to আমাদের দেওয়া আছে 2i minus j plus k, 2i minus j plus k, 2i minus j plus k। এবং এই উদ্দীপক অংশে আর ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে হলো আমাদের i প্লাস 2j মাইনাস 3k, i প্লাস 2j মাইনাস 3k, এই তিনটা ভেক্টর দেওয়া আছে, i প্লাস 2j মাইনাস 3k। এখন যদি এই তিনটি ভেক্টর দ্বারা কোনো গণ পি কিউ আর একটা গণ সামান্তরিকের তিনটি বাহু নির্দেশ করে, উক্ত উল্লেখিত তিনটি
ভেক্টর একটি ঘন সামান্তরিকের তিনটি বাহু নির্দেশ করে। অতএব সামান্তরিকের আয়তন ভি হলে ভি ইকুয়াল টু ভেক্টর পি ডট কিউ ভেক্টর ক্রস আর ভেক্টর। এখানে যদি তিনটা ভেক্টর একটা সামান্তরিকের তিনটা বাহু নির্দেশ করে তাহলে আমরা লিখতে পারি সামান্তরিক আয়তন ভি ইকুয়াল টু যে কোনো একটা ভেক্টর ডট আর বাকি দুইটা ভেক্টরের ক্রস গুণ। তাহলে এখানে যদি এরকম হয় তাহলে এটার রেজাল্ট আমরা জানি যে কি হবে পি এক্স পি ওয়াই পি জেড, তারপরে কিউ এক্স কিউ ওয়াই কিউ জেড, আর এক্স আর ওয়াই আর জেড। এই ডট প্রোডাক্টের যে ফলটা সেটা আমরা বইয়ে পেয়েছি উল্লেখ করে যে তিনটা ভেক্টর যদি হয় এরকম এ ডট বি ক্রস সি যদি হয় তাহলে আমরা লিখতে পারি যেরকম এখানে এর পরিবর্তে পি কিউ আর এ বি সি এর পরিবর্তে পি কিউ আর দেওয়া আছে। সুতরাং আমরা লিখতে পারি পি এক্স পি ওয়াই পি জেড, কিউ এক্স কিউ ওয়াই কিউ জেড, আর এক্স আর ওয়াই আর জেড। এখন আমরা যদি সেই মানগুলি যদি বসিয়ে দেই তাহলে দেখো কি হয় সমান। তাহলে আমি এই উপরে অংশটুকু মুছে ফেললাম, বা ভি ইকুয়াল টু হচ্ছে এই 3 - 4 5 2 - 1 1 1 2 - 3। এটাকে তোমরা রেজাল্ট ইজিলি তৈরি করতে পারো খুব সিম্পল হইতে। 3 ইন্টু এই গুণ করলে এখানে 3 -2 প্লাস -4 ইন্টু 1 -6 হয়ে যাবে +6। এই যে দেখো 1 1 গুণ করলে 1 আর 3 আর 2তে যোগ করলে গুণ করলে 6। তাহলে এখানে একটা মাইনাস আছে, সেই মাইনাসের কারণে প্লাস হয়ে গেল সূত্রের। আবার +5 ইন্টু 4 -1 এটা হয়ে যাবে +1। এরকম এই বিষয়গুলি তোমরা জানো। 3 ইন্টু 1 -4 ইন্টু 7 প্লাস 5 ইন্টু 5। তাহলে ফলটা কি দাঁড়ালো দেখো। এই ক্ষেত্রে আমরা বা চিহ্ন দিয়ে লিখি, বা 3 ভি ইকুয়াল টু 3 - 28 + 25, দ্যাট ইজ 28 - 28 ইকুয়াল টু 0। এত ঘন একক। অতএব বা ভি ইকুয়াল টু এত বা ভি ইকুয়াল টু এত। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সামান্তরিকের আয়তন 0 ঘন একক। অতএব নির্ণয় সামান্তরিকের একক, নির্ণয় ঘন সামান্তরিকের নির্ণয় ঘন সামান্তরিকের আয়তন ভি ইকুয়াল টু 0 ঘন একক।
যে কিউবিক সেন্টিমিটার, দ্যাট ইজ এটার আয়তনটা শূন্য। এখান থেকে আমরা একটু কনক্লুশন দিতে পারি, যেহেতু নির্ণয় সামান্তরিকের আয়তন শূন্য, তাহলে পি কিউ আর ভেক্টর তিনটি একই সমতলে অবস্থান করে এবং সামান্তরিকের এখানে একই সমতলে অবস্থান করায় এখানে উচ্চতা শূন্য। এই যেহেতু পি কিউ আর ভেক্টর ত্রয় একই সমতলে অবস্থান করে, অতএব গণসামান্তরিকের উচ্চতা h=0। তাহলে কোনো একটা সামান্তরিকের উচ্চতা যদি 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে আয়তন অবশ্যই 0 হবে। যে তিনটা ভেক্টর একই সমতলে থাকার কারণে এখানে উচ্চতার মানটা হলো 0, সুতরাং এখানে এই সামান্তরিকের আয়তনটা হবে 0। তাহলে এইভাবে আমরা এই প্রশ্নগুলির উত্তর দিতে পারি। তারপরে আরও এখানে ঘ, ঘ, তারপরে ইয় এবং চ অংশগুলি আছে। তাহলে এখানে দেখো বিষয়গুলি আসলে কঠিন নয়, আমি বাকি বিষয়টাও একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করে দিচ্ছি। গতে বলছে একটি নদীর প্রস্থ পি এর মানকে বিবেচনা করে ধরে কিউ এবং ওই নদীর স্রোতের বেগ এবং আর নৌকার বেগ নির্দেশ করছে। তুমি নৌকায় বসে আছো, এখন সবচেয়ে কম সময়ে নদী পার হতে তুমি কি করবে, কেমন? তাহলে এখানে যে ভেক্টরগুলি দেওয়া আছে সেই ভেক্টরগুলি তিনটা মান নির্দেশ করছে। তাহলে দেওয়া আছে ওই ঘ অংশে দেওয়া আছে পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর ইকুয়াল টু, এখানে সেটা আমরা পাচ্ছি যে 3i - 4j + 5k, 3i - 4j + 5k, 3i - 4j + 5k। তারপরে হলো q = 2i - j + k, q = 2i - j + k, r = i + 2j - 3k, i + 2j - 3k, এরকম তিনটা ভেক্টর দেওয়া আছে। তাহলে এখানে আমাদের এই ভেক্টরগুলি মান নির্ণয় করতে হবে। তাহলে অতএব পি ভেক্টরের মান সমান কি হবে? তোমরা এই সূত্র পড়েছ যে 3² + -4² + 5² ইকুয়াল টু ফলটা হবে √50, √50। এরকম কিউ ভেক্টরের মান √2² + -1² + 1² ইকুয়াল টু হলো √6, এবং আর ভেক্টর ইকুয়াল টু এর মান হলো √1² + 2² + -3² ইকুয়াল টু হবে √14। এইগুলি সবই ধনাত্মক মান গ্রহণ করে, কেমন? ধনাত্মক মান গ্রহণ করে। তাহলে আমরা এই মানগুলি দেওয়া আছে। এখন বলা আছে যে একটা নদী দেওয়া আছে, এই নদী এখানে বলা আছে যে এই পি ভেক্টরটা
কি নদীর প্রস্থ ডি নির্দেশ করছে। এখানে নদীর প্রস্থ হলো এই ডি হলো নদীর প্রস্থ। এই ডি ইকুয়াল টু √50। এই আমরা যদি এখানে মান দিতে চাই এ বি এরকম, এই স্রোতের বেগ এইদিকে, আর নৌকাটা একটা ব্যাগ নিয়ে যাবে, নৌকার ব্যাগ ভি ইকুয়াল টু হলো নৌকার ব্যাগ ভি ইকুয়াল টু 14 কিলোমিটার পার আওয়ার। আর স্রোতের বেগ ইউ ইকুয়াল টু √6 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে এই মানগুলি দেওয়ার কারণে আমরা এখানে ধরে নিব দেওয়া সেটা। অতএব উদ্দীপক অনুসারে আমরা লিখতে পারি নদীর প্রস্থ ডি ইকুয়াল টু √50 কিলোমিটার। স্রোতের বেগ ইউ ইকুয়াল টু √6 কিলোমিটার পার আওয়ার। নৌকার বেগ ভি ইকুয়াল টু √14 কিলোমিটার পার আওয়ার। এইগুলি দেওয়া আছে। এখন আমাদেরকে গয়াংশে যে অংশটা বলা হলো যে এখানে নদীটা অতিক্রম করতে সবচেয়ে কম সময়ে নদী পার হতে তুমি কি ব্যবস্থা করবে। তাহলে নদী পার হওয়ার জন্য নদী পার হওয়ার সময় টি ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের আবার টিটা নির্ণয় করতে হবে। আবার হলো যে ব্যাগ নৌকার ব্যাগ এবং স্রোতের ব্যাগের মধ্যবর্তী কোণ আলফা। এই যে এই কোণটা হলো আলফা কোণ। তাহলে এই আলফা কোণ যদি হয়, মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি, কি লেখা যায় দেখো, এটা খুবই কঠিন বিষয় না, যে এখানে আমরা লিখতে পারি এই যে ব্যাগটা ভি, এই ভিটা একটা লম্ব উপাংশ আর একটা অনুভূমিক উপাংশ থাকে। যদি নদী পার হতে হয় তাহলে এখানে লম্ব উপাংশের মান হলো ভি সাইন আলফা, আর এই অনুভূমিক উপাংশের মান হলো কস আলফা। তাহলে নদীর ক্ষেত্রে আমরা জানি, এখানে আমরা জানি টি ইকুয়াল টু d/b সাইন আলফা, টি ইকুয়াল টু d/b সাইন আলফা। তাহলে এটা হলো এই স্বাভাবিক ক্ষেত্রে। এখন বলা হলো যে সবচেয়ে কম সময়ে যাওয়ার জন্য, তাহলে কম সময় যদি যেতে হয়, এখানে দেখো ডি এবং ভি ধ্রুবক, কারণ নৌকার বেগ এবং স্রোতের বেগ আমরা বাড়ানো কমানো যাচ্ছে না। তাহলে এখানে কি আলফার উপর নির্ভরশীল। অতএব টি ভ্যারিজেস 1/sin আলফা এটা। তাহলে টি যদি এখন এই সাইনের মান যদি ম্যাক্সিমাম হয় তাহলে টি এর মান পাওয়া যাবে মিনিমাম, আর সাইনের মান যদি মিনিমাম হয় টি এর মান পাওয়া যাবে ম্যাক্সিমাম। তাহলে আমরা এখানে লিখতে পারি যে টি মিনিমামের জন্য, অতএব টি মিনিমাম ইকুয়াল টু আমরা লিখতে পারি d/b সাইন আলফা ম্যাক্সিমাম। এই এতটুকু আমরা লিখতে পারি। তাহলে সাইন আলফার মান কখন ম্যাক্সিমাম হবে,
যে আমরা জানি সাইন আলফা ম্যাক্সিমাম ইকুয়াল টু হলো 1, এটা আমাদের জানা আছে যে সাইনের মান সবচেয়ে বড় ইকুয়াল টু 1 বা আলফা ইকুয়াল টু সাইন ইনভার্স 1, দ্যাট ইজ এখানে 90 ডিগ্রি বা আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখানে যদি এই 90 ডিগ্রি কোণে যদি এই নৌকাটা যদি স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ করে চলে, তাহলে দেখা যাবে যে নৌকাটা দ্রুততম সময়ে, সবচেয়ে কম সময়ে যায় ওই পারে পুষতে পারবে। এই তার আলোকে তোমাদের এই গ অংশের উত্তরটা ছিল। তা আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপরের অংশ ঘর পরে ইয়, এটা আরও সহজ। এখানে বলা হলো যে এই সবচেয়ে কম সময় কত, তার মানে আমরা এই ঘতে যেটা আমরা পেয়েছি এখানে সব টি মিনিমাম ইকুয়াল টু আমরা লিখব ডি বাই সাইন আলফা ম্যাক্সিমাম, বি সাইন আলফা ম্যাক্সিমাম। তাহলে টি মিনিমাম যদি আমাদের পাইতে হয়, এখানে ডি এর মান আছে আমাদের √50 আর ভি হলো √6 আর সাইন ম্যাক্সিমামের মান হলো এই 1। তাহলে কি দাঁড়ালো √50 বাই √6, দ্যাট ইজ এটার একটা ফল পাওয়া যাবে। সেই ফলটাই অ্যাপ্রক্সিমেটলি 1.89 আওয়ার, 1.89 আওয়ার। তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে দেবা। তাহলে ওমা বা ইয় অংশের মধ্যে একেবারেই সিম্পল, যে সবচেয়ে কম যে সময়টা লাগবে সেই সময়টা হলো 1.89। তাহলে তোমরা এটা এভাবে সমাধান করতে পারবে। তারপরের যে অংশটা সেখানে একটু ব্যতিক্রম, চ অংশ। চ অংশে যেটা, সেটা হলো যে এখান থেকে বলা হলো তোমাদের যে নদী পার হওয়ার সবচেয়ে কম সময় ছিল তা নির্ণয় করো, এটা ছিল ই অংশে। তারপরে চ অংশ হলো এই নদী সবচেয়ে কম দূরত্ব পার হয়ে নৌকাটির বেগ এবং সময়ের কোনো পরিবর্তন করতে হবে কিনা গাণিতিক যুক্তি দেখাও। এই অংশটা একটু বড়, তবে খুব একটা বেশি বড় না, এটাও সামন্তরিকের সূত্রের আলোকেই হয়েছে। আমরা যদি এটাকে দেখি যে এই স্রোতের বেগ এবং নৌকার বেগ, এই দুইটার বেগের বিনিময়ে আমরা একটা লব্ধি বেগ পাবো। এই লব্ধি বেগটা যদি এই লম্বা বরাবর যায়, তাহলে সেই ক্ষেত্রে এখানে একটা কোণ পাওয়া যাবে। এই লব্ধি বেগের কোণটা যদি থিটা হয়, লব্ধি বেগ এবং এই স্রোতের বেগের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, এখানে দেওয়া আছে যে ওই পূর্বের মতনই আমরা লিখে নেব যে নদীর প্রস্থ ডি ইকুয়াল টু √, এগুলি সবই এখানে দেওয়া আছে। এই আমরা গ অংশে পেয়ে গেছি। এই নৌকার বেগ ভি ইকুয়াল টু √14 কিলোমিটার পার আওয়ার, এগুলি তোমরা লিখে নেবে, আমি মৌখিক বলছি। স্রোতের বেগ ইউ ইকুয়াল টু √16 কিলোমিটার পার আওয়ার। এই কয়টা বিষয় দেওয়া আছে। এবং ভি এবং ইউ এর মধ্যবর্তী কোণ আলফা, এবং বি এবং ইউ এর লব্ধি এবং ইউ এর মধ্যবর্তী কোণ থিটা। যে লব্ধি বেগটা যদি ইউর সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা লিখতে পারি সামন্তরিকের সূত্র অনুসারে tan θ = b sin আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস বি cos আলফা। এটা আমরা এখান থেকে লিখতে পারি। তাহলে এখানে এই
থিটা এর মান আমরা পেয়েছি মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ এটা সবচেয়ে সংক্ষিপ্ত সময়ে যেতে হলে এই লম্বভাবে যেতে হবে, তাদের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন যদি আমরা এই মানগুলি বসাই দেই যে 10 90, এই বি এর মান হলো √14 ইন্টু সাইন আলফা, আলফাটা আমরা এখানে নির্ণয় করব। তাহলে ইউর মান হলো √6 প্লাস বি এর মান হলো √14 কস আলফা। তাহলে দেখো 10 90 মান হলো ইনফিনিটি বা অসীম। অসীম ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি √14 সাইন আলফা ডিভাইডেড বাই √6 প্লাস √14 কস আলফা। এই মানগুলি আমরা লিখতে পারি। এখানে আমরা লিখতে পারি তাহলে কি ওই অসীম দিয়ে যদি কোনো জিনিসকে ভাগ করে তাহলে তার মান হয় 0। তাহলে √6 প্লাস √14 কস আলফা ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। এটা আড়াআড়ি বা বজ্র গুণন করলে এই নিচের অংশটা এখানে চলে আসলো, অসীমটা নিচে চলে গেল। তাহলে অসীম দিয়ে কোনো জিনিসকে ভাগ দিলে সবসময় মান 0 আসে। তাহলে এখানে কি পাওয়া গেল, বা কস আলফা ইকুয়াল টু, আমি সংক্ষিপ্তভাবে লিখছি, তোমরা ডিটেলস লিখবে, -√6 বাই √14 এটা পাওয়া যাবে, বা আলফা ইকুয়াল টু কস ইনভার্স -√6 বাই √14। তাহলে এখান থেকে একটা ফল পাওয়া যাবে, আমি শুধু ফলটাই লিখছি, তোমরা ক্যালকুলেটর দিয়ে সেই ফলটা পাবে যে 130.89 ডিগ্রি, 130.89 ডিগ্রি। তাহলে এখানে আলফার মানটা পাওয়া গেল 130.89 ডিগ্রি। এদিকে আমরা কি বুঝি যে নৌকা এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণ যদি 130.89 ডিগ্রি হয়, তাহলে নৌকাটা সবচেয়ে অল্প সময়ে নদীর ওই পারে যেয়ে পৌঁছতে পারবে। এখন এই কোণের মান যদি কম বেশি হয় তাহলে সেটা পুষতে পারবে না, এবং তাতে যে সময় নেবে সেই সময়টা ছিল সবচেয়ে কম যে সময়, সেটার জন্য আমরা একটা সময় পেয়েছি, যে গ থেকে আমরা পেয়েছি টি মিনিমাম ইকুয়াল টু গ থেকে প্রাপ্ত থেকে প্রাপ্ত সময় টি মিনিমাম ইকুয়াল টু 1.89 আওয়ার, 1.89 আওয়ার। তাহলে এইখানে দেখো আমাদের যদি এই প্রাপ্ত এক্ষেত্রে প্রাপ্ত এক্ষেত্রে টি ইকুয়াল টু টি মিনিমাম ইকুয়াল টু হবে কত, বি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস বি কস আলফা। টি মিনিমাম ইকুয়াল টু আমরা এখানে আর একটু সংক্ষিপ্তভাবে আমরা সূত্রটা লিখি যে টি এক্ষেত্রে টি মিনিমাম ইকুয়াল টু যেটা দেখা যাচ্ছে যে ডি বাই বি সাইন আলফা। তাহলে ডি এর মান √50 আর বি এর মান হলো √14 আর সাইন এখানে আমরা যা পেলাম 130.89 ডিগ্রি। এই মানটা বসাইলে এখানে আমরা একটা ভ্যালু পাবো, সেই ভ্যালু যেটা আসবে সেটাই হলো এখানে নির্ণয় সময়, সেটা আসবে 2.49 আওয়ার। তাহলে এখানে টি মিনিমাম দেখা যাচ্ছে যে 2.49 আওয়ার, কিন্তু থেকে আমরা পেয়েছিলাম টি মিনিমাম ইকুয়াল টু যখন নৌকাটা এই
সোজাসুজি বি বরাবর যাবে তখন ছিল 1.89 আওয়ার, এখন দেখা গেল টি মিনিমাম ইকুয়াল টু 2.94 আওয়ার। তাহলে পূর্বের সময় এবং এখনকার সময়ের মধ্যে ব্যবধান আছে। তাহলে দেখা যায় নদীটি এইখানে সবচেয়ে যে কম দূরত্ব, সেই কম দূরত্ব পারাপারের জন্য তার সময় নেবে 1.89, আর অন্য ক্ষেত্রে সবচেয়ে কম সময়ে এখানে এই দূরত্ব না হয়ে আর একটু বেশি সময় নিয়ে নৌকাটা তখন এই ক্ষেত্রে চলে আসবে। তাহলে দেখা যাচ্ছে যে দুই ক্ষেত্রের সময় একরকম নয়। এই বিষয়টা একরকম না হওয়ার কারণ কি, যে এখানে লব্ধি মানগুলি একরকম নয়। তাহলে আমরা এই যে অংশটা, এটা একটু বিস্তৃত অংশ, এখানে তোমার নিজস্ব মতামত উল্লেখ করতে হবে, এখানে একটু ডিটেলস লিখতে হবে। তা আসলে তোমরা পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী 2021 সালের বিজ্ঞান বিভাগের যারা আছো, তাদের জন্য এই পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্টটা তোমরা যথাযথভাবে লিখে জমা দিবে নির্দিষ্ট সময়ের মধ্যে, কারণ এটা তোমাদের ফলাফলের সাথে সংশ্লিষ্ট। তা আশা করি আজকের আলোচনা বিষয়গুলি তোমরা বুঝতে পেরেছ। তারপরেও কোনো শিক্ষার্থী তোমরা যদি না বুঝে থাকো, তাহলে আমার সাথে তোমরা এই ফোনে সংযোগ করবে, তাইলে আমি তোমাদের সাথে তোমাদের কোনো সমস্যা হলে সেটা আমি তোমাদেরকে সমাধান করার প্রকল্পে পরামর্শ দিতে পারবো। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।